দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা করলেও সংস্কারের জন্য সরকারকে সময়ও দিতে চায় বিএনপি সালাউদ্দিন আহমেদ। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষার নির্বাচন। তারেক রহমান তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার ট্যুরকে চিঠি অন্তর্বর্তী সরকার প্রধানের। বানের পানি নামায় ধীরগতি, বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা প্রত্যাশা করছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময়ও দিতে চায় দলটি। সংবিধান সংশোধন, প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশাও বিএনপির। অন্তর্বর্তী সরকার চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন। বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন। 61 দিন আয়না ঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে। দলের কাউন্সিলে সালাউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ 10 বছরের মাথায় দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামী ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সকল সাংবিধানিক সংস্কার প্রয়োজন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সকল প্রতিষ্ঠান, এমনকি এর বাইরে গণমাধ্যম সহ সকল কিছুই কেমন কুক্ষিগত হয়ে গেছিল, রাজনীতিকরণ হয়ে গেছিল। এগুলোকে উন্মুক্ত করতে হবে। সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের সংস্কার। তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে। যে সংস্কারগুলো জনগণের জন্য প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে, সেই সংস্কারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা খুব বেশি সময়ও নেওয়া যাবে না। কর্মকর্তা কর্মচারী বদলি এখান থেকে ওখানে, এটা কোনো সংস্কার নয়। এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন, যেহেতু দীর্ঘ 15-17 বছরে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে একই জায়গায় রেখে তো রাষ্ট্র পরিচালনা করা এখন দুষ্কর। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এটা রূপরেখা প্রণয়নের জন্য যে কবে তারা ইলেকশন দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং একটা রোডম্যাপ দিবেন, সেটা অনেকেই মনে করে যে 3 থেকে 6 মাস, কিন্তু আমরা নির্ধারিত করে এভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে চাই না। যথাশীঘ্র সম্ভব এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইটা প্রায়োরিটি। কারণ বেশি দেরি হলে আবার সমস্যা অন্যরকম সৃষ্টি হয়ে যেতে পারে। আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক চক্রান্ত আছে, বিভিন্ন কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন,
বৈষম্য দূর করতে নতুন প্রজন্মের এই ত্যাগ কোনোভাবেই বিফলে যেতে দেয়া হবে না। তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিন শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নতুন বাংলাদেশের নাগরিকরা বিনা বাধা ও নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে জানিয়ে তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের নাগরিকদের মন জয় করতে কাজ করার আহ্বান জানান। স্বৈরশাসক হাসিনা শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় এক যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়। স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের। নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকেরা আমার বাবাকে তুলে নিয়েছে, আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি, আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। এখন আনন্দ করা না, এখন আমাদেরকে আরো প্রতিশ্রুতি দেয়া যে যারা ফিরে আসেনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করার, যদি নাও আসে তাদের একটা খবরগুলো আমাদেরকে বের করার। আয়নাঘরের মতন কোনো নির্যাতনের ঘর কোনো সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেটা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করব। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্য অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তির স্বজনদের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকারের কাছেও আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এখনও দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন। কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি। আমি আমার বাবার সাথে করতে চাই আর গুম দিবস পালন করতে চাই না।
গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানেই আছে, পৃথিবীর যে কোণাতেই আছে, সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে তার বিচার করতে হবে। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজকে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ফ্যাসিবাদীরা আবারও যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা জানান জামায়াতের আমির। নাজিবুর রহমানের রিপোর্ট। দুপুরের পর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলটির আমির প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় না তার দল। রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত দেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন, সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি। সেই সাথে আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধের ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামায়াত ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে। ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অপসাংবাদিকতা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার, এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আসন্ন দুর্গাপুজো উদযাপনে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তার সংকট দেখা গেলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তারা জানান। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি। আমরা স্পষ্টভাবে বলতে চাই,
যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে রাজীব সিকরির লেখা বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। সবাই অবগত, স্বাধীনতার পর থেকে দুদেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। স্বীকার করতে হবে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়। এখানে অবশ্যই আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়টি দেখতে হবে। Clearly here we have to look for mutuality of interest. নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজধানীর বাজারে সব ধরনের চালের দামই বাড়তি, আর সরবরাহের ঘাটতির অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালী মুরগির। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে। চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে, তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে রাজধানী বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি। বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল, তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। যত চাহিদা বেশি হতো দাম বাড়ায় দেয়। এখন তো ত্রাণের চালে বিক্রি করি, অন্য চাল বিক্রি হয় না। তো ত্রাণের চালে বিক্রি করি, আপনার স্বর্ণা চালে বিক্রি করছি 2600 করে ওনাদের কাছে। বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লারের কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালির কেজি এখন 240 টাকা। বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বন্যার কারণে মানে বাচ্চা ফুটাতে পারতেছে না এবং সাইডের মাল কম, ওটার জন্য মাল বাড়তেছে। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি 115 টাকা, আর অনেক দিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা। দাম বাড়লেও তাদের কিনতে হবে আর কমলেও কিনতে হবে, খাইতে তো হবে, বাঁচতে হবে মানুষের। বাজারের দামটা এখনো নিয়ন্ত্রণের বাইরে, যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে ভালো হবে আর কি। সেটা মানুষের নাগালে ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে, মানুষ কিন্তু এটাকে এক্সপেক্ট করবে। অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা। ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে, কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে। আমরা একটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয়, উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভুটানের ভেন্যু চাংলিমিথাংয়ের উচ্চতাই বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে বলে মনে করছেন দলের মিডফিল্ডার সোহেল রানা। তবে কিংস এরেনায় নেওয়ার প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা জয়কেই প্রাধান্য দিয়েছেন। দুটি প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার ভুটান গেছে বাংলাদেশ ফুটবল দল। নিলয় মজুমদারের রিপোর্ট। সেপ্টেম্বরের 5 ও 8 তারিখ ভুটানের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাই 5 দিন আগে ভুটানে পা রাখবেন জামাল ভুইয়ারা। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,600 ফিট উপরে অবস্থান করা চাংলিমিথাং স্টেডিয়ামে নামার আগে তাই কন্ডিশন নিয়ে মূল ভাবনায় ফুটবলাররা। টাফের মাঠে খেলা, আর ওদের এখানে একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো, সো এটা একটু প্রবলেম হবে আমাদের। সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে যেয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি। ভুটানের বিপক্ষে খেলার আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবজয়ী অনূর্ধ্ব 20 দলের 4 ফুটবলার। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মিরাজুলকে নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ দলের হেড কোচ। বাংলাদেশে ফুটবলারদের ক্যাম্প নিয়েও সন্তুষ্ট এই স্প্যানিশ। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। অনূর্ধ্ব 20-এর খেলোয়াড়দের নিয়ে আশাবাদী। তারা অনেক দিন ধরেই দলের পাশে আছে।
মিরাজুল ভালো সম্ভাবনা নিয়ে দলে এসেছে। এমন মঞ্চে সে কেমন করে তা দেখতে মুখিয়ে আছি। ভুটানের বিপক্ষে জয়টাই প্রথম লক্ষ্য। শেষ 5টি আন্তর্জাতিক ম্যাচের 4টিতে হেরেছে বাংলাদেশ। এবার জয়ধারায় ফিরতে চায় লাল সবুজরা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা করলেও সংস্কারের জন্য সরকারকে সময়ও দিতে চায় বিএনপি, সালাউদ্দিন আহমেদ। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষা নির্বাচন, তারেক রহমান তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার ট্যুরকে চিঠি অন্তর্বর্তী সরকার প্রধানের। বানের পানি নামায় ধীরগতি, বাড়ি ফিরতে পারছেন না অনেকেই, ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। এই ছিল সকালের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।